দেখ এবার 19 নম্বর সামটা করাবো। এই অঙ্কটা 2022 অনার্সে এসেছিল। কি বলছে, স্টেট হোয়েদার দ্য ফলোইং আইটেমস আর ক্যাপিটাল অ্যাসেট অর নট আন্ডার সেকশন 2 ক্লজ 40। ঠিক আছে তো? তাহলে কি বললাম, ওরা পরীক্ষায় কেমন কোশ্চেন দিয়েছিল ভালো করে দেখ, কোশ্চেনটা ভালো করে বুঝবি কিন্তু কি দিয়েছে। 10 মার্কসে যে ক্যাপিটাল গেনের অঙ্ক দিয়েছিল, দেখ প্রথম কোশ্চেনটা কি ছিল, প্রথম পার্টটা কি ছিল, এই দুটো অ্যান্সার বলে দিলে 2 নাম্বার। কি বলতে হবে, তোরা ছোটবেলায় ক্লাস 12 করেছিলি, প্রচুর আসতো কোশ্চেন ক্যাপিটাল অ্যাসেট, বলছে ক্যাপিটাল বাংলা বলতে মূলধনী সম্পত্তি। ও তোকে দুটো পয়েন্ট বলেছে, বলছে বলো এর মধ্যে কোনটা ক্যাপিটাল অ্যাসেট কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়। প্রথম পয়েন্ট বলেছি, মোটর কার হেল্ড ফর পার্সোনাল ইউজ। মোটর কার মানে বাইক, পার্সোনাল ইউজ করার জন্য, ঠিক আছে তো? বলছে পার্সোনাল ইউজ, মোটর কারটা যে মোটর কারটা হেড ফর পার্সোনাল, এটা কি ক্যাপিটাল অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেট নয়, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। যদি ক্যাপিটাল ডেফিনিশন পড়িস ওখানে লেখা আছে যে না এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। মোটর কার, মোটর কার হেড ফর পার্সোনাল ইউজ, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। তাহলে অ্যান্সার কি লিখবি জানিস তো? যখন লিখবি, লিখবি নট আ ক্যাপিটাল অ্যাসেট, বুঝতে পারলি তো? পাশে লিখে রাখ, বইয়ের মধ্যে লিখে রাখ ওখানে, তাহলে পড়তে সুবিধা হবে। সব বলবো, নট আ ক্যাপিটাল অ্যাসেট। এই জন্য আমরা যে বই দিয়েছি বইতে লেখা আছে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, ক্যাপিটাল অ্যাসেটের এক্সাম্পল গুলো লেখা আছে, কোন কোন গুলো ক্যাপিটাল অ্যাসেট মধ্যে পড়ে, কোন কোন ক্যাপিটাল অ্যাসেট মধ্যে পড়ে না, প্রচুর এক্সাম্পল দিই প্রচুর, যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। এবং প্রতিটা জিনিস যদি ভিডিও দেখতে চাস তাহলে ভিডিওতেও সমস্ত জিনিস বোঝানো আছে। এবং ক্লাস 12 এর তোদের ওই ভিডিওগুলো ক্লাস 12 এর সময় করানো হয়েছিল, ঠিক আছে তো? ক্লাস 12 এর ক্লাসে করানো হয়েছিল, বুঝছিস তো? ক্লাস 12 এর ক্লাসে ওইগুলো করানো হয়েছিল। আচ্ছা দেখ, হয়ে গেল। শোন, আরে ক্লাস 12 তোরা কি পড়েছিস? ক্লাস 12 তোরা ক্যাপিটাল গেনের থিওরি পড়ে এসেছিস, এখানে অঙ্ক শিখছিস। তাহলে থিওরি গুলো সব ক্লাস 12 পড়া। 2 নম্বর কোশ্চেন বলে স্টক অফ র ম্যাটেরিয়াল হেল্ড ফর বিজনেস পারপাস। তুই একটা বিজনেস করছিস, বিজনেসে কি জানিস তো, কাঁচামাল লাগে জানিস তো? স্টককে 3 ভাগে ভাগ করি আমরা, র মেটেরিয়ালের স্টক হয়, ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক হয়, আর ফিনিশ গুডসের স্টক হয়। তো স্টক অফ র মেটেরিয়াল, এই যে র মেটেরিয়ালের স্টকটা, এটা কি পারপাসে ইউজ করা হচ্ছে? বিজনেস পারপাস। ঠিক আছে, এটাও ক্যাপিটাল অ্যাসেট, এটাও কিন্তু ক্যাপিটাল অ্যাসেট নয়। এখানে লিখলাম নট আ ক্যাপিটাল অ্যাসেটস। আমি তোকে রেফার করছি কোন পেজে লেখা আছে এগুলো। দেখ কি বলবো, সমস্ত জিনিস ক্লাস 12 তোরা পড়ে এসেছিলি, একটু রিভাইজ করতে হবে তাহলে মনে পড়ে যাবে। বলেছি পেজ নম্বর, কোন পেজে এগুলো লেখাগুলো ছিল। তোরা 214 পাতা খুলবি, আমি বলে দিচ্ছি আমাদের বইয়ের 214 পাতা খুলবি, ওখানে সুন্দর করে লেখা আছে। আমাদের বইয়ের 214 পাতা খুলবি, ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে কোন কোন গুলো ক্যাপিটাল অ্যাসেট কোন কোন ক্যাপিটাল অ্যাসেট নয়, ওখান দিয়ে পরপর লেখা আছে, একবার রিড করে নিবি হয়ে যাবে। ঠিক আছে তো? হয়ে গেল। নেক্সট এ দেখ, নেক্সট এত বুঝে গেল তো? এক নম্বর এর অ্যান্সারটা হয়ে গেল। বির অ্যান্সার কি বলছে, স্টেট ওয়েদার দ্য ফলোইং অ্যাসেটস আর শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস অর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। বাহ, এরপরেও দিয়েছে, এরপরের কোশ্চেন গুলো কি দিয়েছে, এরপরের কোশ্চেন গুলো কি বলেছে, বলছে যে এরপরে দেখ, বি নম্বর কোশ্চেন 3টে পয়েন্ট দিয়েছে, এ 1 2 3, 3 নম্বর। আগের যে দুটো কোশ্চেন ছিল ওখানে কি ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট এটা বলতে হলো, তুই 2 নম্বর পেয়ে গেলি। তারপরে কোশ্চেন জানতে চাইছে, বলছে বলো এর মধ্যে কোনগুলো শর্ট টার্ম কোনগুলো লং টার্ম। দেখ কি লেখা, জুয়েলারি। কিছুক্ষণ আগে আমি তোকে লেখালাম জুয়েলারি একটা নিয়ম লিখেছিলাম, জুয়েলারির জন্য কতদিন টাইম নিয়েছিলাম, 3 বছর। 3 বছরের কম হোল্ড করলে শর্ট টার্ম, আর 3 বছর ক্রস করলে লং টার্ম। দেখ কি বলেছে, বলছে জুয়েলারি কেনা হয়েছে 15ই মে 2020-তে। বল, জুয়েলারি কেনা হয়েছে কবে? 15ই মে 2020-তে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বেচা হয়েছে কবে? 10 অক্টোবর 2023-তে। তো দেখে কি মনে হচ্ছে, জুয়েলারি 3 বছরের বেশি ইউজ করেছিস না কম ইউজ করেছিস? বেশি ইউজ করেছি। তাহলে এখানে কি ক্যাপিটাল আছে, এটা লং টার্ম। তাহলে পাশেই লিখে দিচ্ছি অ্যান্সার। এই কোশ্চেন গুলো 12-এ এইগুলো এমসিকিউ ভরে ভরে দিত, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস।
তুমি এটা পরে এখানে লিখেছি, জায়গা নেই, হচ্ছে না। তাহলে একের অ্যান্সারটা কি বললাম বল? এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। পরীক্ষা যখন লিখবি কোশ্চেনটা পুরো টুকবি, বুঝিস তো? কোশ্চেনটা তোকে পুরো টুকতে হবে। টোকার পর কেন লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট লিখবি, ইট ইজ আ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কেন লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলতে হবে যে না হোল্ড করেছিস 3 বছরের বেশি, ঠিক আছে, এটাই তোকে লিখতে হবে। নেক্সট হলো শেয়ার। কোন শেয়ার? লিস্টেড কোম্পানির শেয়ার। লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ কতদিন বলেছিলাম? 1 বছর। তাহলে দেখ, তুই কিনেছিস 20 ফেব্রুয়ারি 2022, আর ওটা বেঁচে দিয়েছিস কত? 21 ডিসেম্বর 2023। তাহলে 1 বছরের বেশি হচ্ছে কি বেশি হচ্ছে না? হ্যাঁ, বেশি হচ্ছে। তাহলে এটা কি হবে? এটা হবে তো দুয়েরটা হবে। এটাও লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়ে গেল। তারপর একটা আনলিস্টেড। আনলিস্টেড মেয়াদ ক বছর ছিল? 2 বছর। 21-এ কিনেছিস, 23-এ বেচছিস, এটাও লং টার্ম, হ্যাঁ কি না? সরি লিখছি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। আর কেউ ছিল? না, আর কেউ ছিল না। এবার সি এর দাগে একটা অঙ্ক ছিল, বলছে অন নভেম্বর 15, 2023 ঋদ্ধি সোল্ড আ ফ্ল্যাট। এই তারিখে, ভালো করে শুনি, ফ্ল্যাট। আচ্ছা, ফ্ল্যাটের মেয়াদ ক বছর হবে? ফ্ল্যাট তো বাড়ি, 2 বছর। ঘাবড়ে যাচ্ছিস কেন? ফ্ল্যাট 2 বছর। তাহলে ফ্ল্যাটটা বেচেছিস কবে তুই? 2023, ঠিক আছে তো? কত টাকা দিয়ে বেচেছিস বলে দিয়েছে। কিনেছিলি কবে বাড়িটা? 14-তে। তাহলে বল 14-তে কিনে 23-এ বেচি, লং টার্ম না শর্ট টার্ম? লং টার্ম। ঠিক আছে, বাড়িটা বেচার জন্য খরচা করেছিস কত টাকা? 10,000 টাকা। সি পারচেস আর রেসিডেন্সিয়াল হাউস। ও একটা রেসিডেন্সিয়াল হাউস কিনছে 6 লাখ টাকা দিয়ে। বলছে বলো ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন কত হবে? সিম্পল একটা অঙ্ক দিয়েছিল। তাহলে অঙ্কটা আরম্ভ করি। দাগ কাট, রুপিসের একটা দাগ কাটলে হয়ে যাবে। প্রথমে কি লিখবো? আগের অঙ্কের মতো সেল কনসিডারেশন। কি লিখবো বল? সেল কনসিডারেশন। কত টাকা দিয়ে বল বাড়িটা বেচেছিস? কোশ্চেনটা পড়ে বল, কত টাকা দিয়ে বাড়ি বেচেছিস? 18,10,000। এর থেকে মাইনাস করবো কি? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে ইন্ডেক্স কখন হয়? আগের অঙ্ক করার সময় বলেছিলাম লং টার্মে ইন্ডেক্স আছে। লিখবো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। লিখ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ঠিক আছে, তাহলে বল এই যে ফ্ল্যাটটা কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 6 লাখ টাকা। লিখলাম 6 লাখ ইন্টু ওপরে কি লিখতে বলেছি? ওপরে লিখতে বলেছি যে বছর বেচেছিস সে বছর ইন্ডেক্স। তাহলে বেচেছিস কোন বছর বল? 23-24। 23-24 ইন্ডেক্স কত ছিল? 348। কিনেছিলি কোন বছর বল? কিনেছিলি কোন বছর বল? 14, মানে 14-15। তো 14-15 ইন্ডেক্স কত ছিল বল? বল। আছে, ওখানে লেখা আছে? ওখানে কোশ্চেনে ইন্ডেক্স লেখা নেই তো? 14-15 ইন্ডেক্স লেখা আছে কি? দেখি তো। আচ্ছা, এই কোশ্চেন লেখা নেই, কোনো সমস্যা নেই, আমার কথা শোন। পরীক্ষার হলে বলে দেবে তোকে ইন্ডেক্স, এখানে বলে দেয়, বলে দেয়। তোরা বাড়িতে অঙ্ক করবি, অঙ্ক করতে গিয়ে হয়তো অনেক ইন্ডেক্স আমার খুঁজে পাবি না, আমি জানবো না, আমি জানি না ইন্ডেক্স নাম্বার কি করে করবো অঙ্ক। আমি তোকে বলে দিচ্ছি কত নম্বর পেজে চলে যেতে হবে। ইন্ডেক্স নাম্বার সব লিখে দিয়েছি আমি, পেজ নাম্বার বলে দিচ্ছি। এই দেখ, পেজ নাম্বার চলে আয় 230 পাতা। ওখানে সমস্ত ইন্ডেক্স নাম্বার লেখা আছে, কোন বছর কত ইন্ডেক্স আছে, ঠিক আছে তো? কি বললাম, পরীক্ষার হলে তোকে ইন্ডেক্স নাম্বার বলে দেবে, কিন্তু এখন তো কোশ্চেন অনেক সময় ইন্ডেক্স নাম্বার লেখা নেই। তাহলে তুই পাবি কোথা থেকে? এখান দিয়ে দেখে নিবি, বুঝতে পারলি? তাহলে বল 14-15 ইন্ডেক্স কত? কত লেখা দেখতে হচ্ছে এখানে? 240। ব্যাস হয়ে গেল, করে ফেল। বিয়োগ করে কত হচ্ছে? 6 লাখ ইন্টু 348/240 করে কত হচ্ছে বল? 8,70,000 লিখে দে। আর কি হবে? এই ফ্ল্যাটটা বেচার জন্য খরচা করতে হয়েছে, তাকে কি বলবো? এক্সপেন্সেস অন সেল। এক্সপেন্সেস অন সেল 8,70,000 বেরিয়েছিল। আচ্ছা, এক্সপেন্স অন সেল কত বলছে? 10,000 টাকা।
বাদ দে। 9,30,000, 9,30,000 বুঝেছিস তো? এত অব্দি করে নে, তারপরে বলছি। আচ্ছা, পুরো আগের মতন অঙ্কটা হলো? পুরো আগের মতন অঙ্কটা লাগলো না? হয়েছে? 9,30,000 হয়েছে? আচ্ছা, এর পরেরটা বলছি, শোন, এর পরেরটা বলছি। কোশ্চেনটা পড়ি আবার, শোন। এখানে আমরা যে আগের অঙ্কটা তাদেরকে করালাম, যে এক্সাম্পশন ছিল, কোন সেকশন ছিল, তারপরে পাতা উল্টা দেখে নিন। 54 ইসি। তার মানে একটা জিনিস মাথায় রাখবি, ক্যাপিটাল গেনে যে এক্সাম্পশন পাওয়া আছে সেটা কত নম্বর ধারায় বলা আছে? 54 এ বলা আছে। শুনিস কি বললাম? শুনিস নি মানে কি বললাম? ক্যাপিটাল গেনে যে এক্সাম্পশন পাওয়া যায় সেটা কত নম্বর ধারাতে বলা আছে? সেকশন 54 এ বলা আছে। 54 ইসি বললাম, হ্যাঁ, এরকম ঘটনা ঘটলে 54 ইসি হয়। এখানে একটা ঘটনা বলেছে, এটা কি কোন সেকশন? আমি তোকে বলেছি কোন ধারায় পাওয়া যাবে এক্সাম্পশনটা? 54 এ পাওয়া যাবে। 54 এ কি বলেছে বলুন তো? 54 এ কি বলেছে আমি বলছি, শোন। 54 এর কন্ডিশন বলেছে তোমাকে বাড়ি বেচতে হবে। কি বেচতে হবে? বাড়ি বেচতে হবে, অন্য কিছু বেচলে হবে না। অন্য কিছু বলছে গোল্ড বেচলে না, হবে না, বাড়ি বেচতে হবে। 54 এ বলে দিয়েছে বাড়ি বেচতে হবে। নাম্বার 1 হয়ে গেল। স্যার বাড়ি বেচেছে, কোনো সমস্যা আছে? বাড়ি বেচতে হবে, বাড়ি বেচা হলো। বাড়ি বেচে যে টাকা লাভ হলো না, ওই টাকাতে আবার একটা নতুন বাড়ি কিনতে হবে। ওর এই কথাটাই বলা আছে। তাহলে 54 এ বললো, আগেরটা কি ছিল? 54 ইসিতে বাড়ি বেচতে হবে, তারপর বাড়ি বেচে যে টাকা পাবো সেই টাকা দিয়ে কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে হবে। তো এখানে কিন্তু এরকম বলেনি, ওখানে কোনো বন্ড পার্টিকুলার ওই বন্ডে ইনভেস্ট করতে হবে বলেছিল। আর এখানে কি বলছিল? বাড়ি বেচতে হবে, বাড়ি বেচে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে হয়তো পুরো টাকাটাই আমি নতুন বাড়ি কিনলাম বা কিছু টাকা ইউজ করলাম। বোঝা গেল? ঠিক আছে। তো এখানেও তাই ঘটনা ঘটেছে। বল কোশ্চেন পর, দেখ লিখে দিয়েছে এখানে। আমি তোকে পুরো একদম নরমাল বইয়ের ভাষায় বলে, নরমাল ভাষায় বলে মনে রাখতে পারিস যে সি পারচেজ রেজিডেন্ট হাউস এত তারিখে 6 লাখ টাকা দিয়ে বাড়ি কিনিস। তাহলে বাড়ি বেচতে হবে, যত টাকা লাভ হলো সেই টাকা দিয়ে নতুন একটা বাড়ি। স্যার কত টাকা ছাড় পাওয়া যাবে? না, এখানে কত টাকা ছাড় পাওয়া যাবে ম্যাক্সিমাম আমি তোকে বলছি। কি জানিস তো? তোর যত টাকা ক্যাপিটাল গেইন হয়েছে, যত টাকা ক্যাপিটাল গেইন হয়েছে, দেখ কোশ্চেন পর, মানে অঙ্কটা দেখ। কত টাকা ক্যাপিটাল গেইন কত হয়েছে? 9,30,000। আর বাড়ি কিনেছিস কত টাকা দিয়ে? 6 লাখ। দুটোর মধ্যে এটা ছোট, কত টাকা ছাড় পাওয়া যাবে? লোয়ারটা ছাড় পাওয়া যাবে। এটাই সেকশন 54 এ বলেছে। তাহলে লেখ, মাইনাস দিয়ে লেখ এক্সেমশন, লেখ এক্সেমশন আন্ডার সেকশন 54। ঠিক আছে? কি লিখতে হবে? লিখবি কি বলতো? লং টার্ম ক্যাপিটাল গেইন। এবার লিখবি লং টার্ম ক্যাপিটাল গেইন or purchase of new assets বা new house, purchase of new house whichever is lower. Purchase of new house whichever is lower, কত টাকা হবে? দুটোর মধ্যে ছোট কোনটা বল? 9,30,000 আর 6 লাখের মধ্যে ছোট কোনটা? 6 লাখ। তাহলে বাদ দিয়ে আনসার কত হচ্ছে? 3,30,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। লেখ, যেটা বেরোলো তাকে বলে ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। কি বললাম ওদের? কি বেরোলো? যেটা বেরোলো তাকে বলে ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। আমরা কমপ্লিট। বুঝতে পারলি তো? মনে বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত যা যা আমি ইয়ারে পেয়েছি কোশ্চেন, সেখানে 3টেই এক্সাম্পশন পেয়েছি। একটা 54, ঠিক আছে, একটা 54 ইসি, ঠিক আছে, আর একটা 54 এফ। যেমন এফ করে করবো। এফ এর কারণটা কি বলতো? শেষ হয়নি। 54 এ কি বলেছিল? বাড়ি বেচতে হবে। 54 ইসি তেও বলেছিল বাড়ি বেচতে হবে। আর 54 এফ এ কি বলেছে? বাড়ি ছাড়া অন্য কিছু বেচতে হবে। ওই তো ল্যান্ড রিলেটেড করে, হ্যাঁ ল্যান্ড। মানে 54 এফ এ কি, 54 এফ এ কি বলেছিল? বাড়ি ছাড়া অন্য কিছু বেচতে হবে। তো যখন 54 এফ পাবো করবো। দেখ 12 নম্বর অঙ্কটা কি বলেছে? বি এর দাগেরটা, এর দাগে তো থিওরি ছিল যে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝো? মানে স্বল্প মেয়াদী মূলধনী সম্পত্তি বলতে কি বোঝো? ও সম্পর্কে টিকা লেখো, শর্ট কোশ্চেন।
শুধু ক্লাস 12 এর বইয়ের নোটটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, পরে নোট দিয়ে দেবো আমি। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন। পেজ নাম্বার 232। ঠিক আছে তো, তাহলে কি বললাম, যেটা বলছিলাম, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন অফ রোহি ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। দুটো অ্যাসেট দিচ্ছে, একটা বিল্ডিং, বল। এখানে লিখবো বিল্ডিং এর মেয়াদ ক বছর বলেছিলাম? 2। এর পাশে লিখলাম 2। আর গোল্ডের মেয়াদ ক বছর বলেছিলাম? 3। ব্যাস, তাহলে অঙ্কটা করতে পারবি। তুই দেখ, বিল্ডিং কিনেছিস 10-এ, বেচেছিস 13-তে, তাহলে কি হবে লং টার্ম? গোল্ড 22-এ কিনে 23-এ বেচ, কি হবে এটা? শর্ট টার্ম। গোল্ড শর্ট টার্ম হবে, বিল্ডিং লং টার্ম আর গোল্ড শর্ট টার্ম। তাহলে অঙ্কটা আরম্ভ করি। বেশি পড়ার দরকার নেই, মোটামুটি বুঝে গেছিস তো। অঙ্কটার জন্য খুব জোর হলে 3 থেকে 3.5 মিনিট দেওয়া উচিত। তাহলে রুপিসের দাগ কাট। ঠিক আছে, দুটো দাগ কাট। প্রথমে লেখ পার্টিকুলার, এখানে একটা ঘরে লেখ। আচ্ছা না, ঠিক আছে, নর্মালি করে। প্রথমে বিল্ডিং করে নিই, আমি ভাবছিলাম একবারে করে দেবো, দরকার নেই। দুটো রুপিসের ঘর করি। প্রথমে লিখছি, হেডিং দেবো লং টার্ম, হেডিং দে লং টার্ম ক্যাপিটাল গেইন। লিখ লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ বিল্ডিং। লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ বিল্ডিং, মানে বিল্ডিং বেচে কতটা লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে। নিয়ম কি? প্রথমে লিখবো সেল কনসিডারেশন। তো বল দেখি সুমন, বিল্ডিং বেচে কত টাকা পেয়েছি? দেখ কোশ্চেনে বলেছিল। একটু ভালো করে পড় না। বিল্ডিং বেচে, বিল্ডিং এর সেল কত ছিল? 30 লাখ টাকা। 30 লাখ টাকা বিল্ডিং বেচে 30 লাখ টাকা পেয়েছিল। এর থেকে মাইনাস করব কি? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তাই তো? লেখ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে বিল্ডিং কিনেছিলি কত টাকা দিয়ে বল? 10 লাখ টাকা দিয়ে, ইন্টু উপরে যে বছর বিল্ডিং বেচবি সে বছরের ইন্ডেক্স কত ছিল। যে বছর বিল্ডিং বেচেছিস, বিল্ডিং বেচি কোন বছর? এই বল, বিল্ডিং বেচি কোন বছর? 23-24। 23-24 ইন্ডেক্স কত ছিল? 348 ডিভাইডেড বাই বিল্ডিং কিনেছিলি কোন বছর বল? 1 অক্টোবর 2010, মানে 10-11। 10-11 ইন্ডেক্স কত ছিল? ওখানে লেখা না থাকলে পেজে উঠে যা, ওখানে ইন্ডেক্স দেওয়া আছে। কত দেওয়া আছে? 148। দেখে নিচ্ছি। আচ্ছা, বিল্ডিংটা কেনা হয়েছিল 10-11-তে, তাহলে 10-11 ইন্ডেক্স বলতে হবে। তো যাই হোক, এটা ভুল লেখা আছে, এটা 9-10 হবে না। এখানে ইন্ডেক্স নাম্বার গুলো ভুলভাল দেওয়া আছে, ঠিক আছে তো? মানে ভুলভাল দেওয়া না, মানে ইন্ডেক্স নাম্বার গুলো ঠিক দেওয়া আছে ওই সালের, কিন্তু বর্তমানে তো ওই সালে না। দেখ ওখানে কি লেখা আছে, তুই দেখ ওখানে যে আমাদের ইয়েতে লেখা ছিল ইন্ডেক্স কত ছিল? 9-10 ইন্ডেক্স কত লেখা আছে কোশ্চেনে? ওই যে আগে যে পেজ নাম্বারটা বললাম, ওখানে 9-10 ইন্ডেক্স কত নম্বর দেওয়া আছে? কত দেওয়া ছিল বল? পেজ নাম্বার কত বল? পেজ নাম্বার 230, তাই তো? 230 মানে দেখ 9-10 ইন্ডেক্স কত দেওয়া ছিল? 148। তো এখানে 148 দেওয়া আছে। এখানে যে ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে, ইন্ডেক্স নাম্বার গুলো ভুল দেওয়া নেই, কিন্তু পার্টিকুলার যেই ইয়ারে ইন্ডেক্স হবে সেটা দেওয়া নেই। যেমন আমার লাগবে 23-24 ইন্ডেক্স লাগবে, এখানে দেওয়া নেই। ঠিক আছে তো? তো 23-24 ইন্ডেক্স কত হবে? 348, তাই তো? এখানে দেওয়া নেই। আমি এখানে লিখে দিচ্ছি 23-24 ইন্ডেক্স কত হবে? 348 লিখে দিলাম, 348। ঠিক আছে। আর কোন বছর ইন্ডেক্স লাগবে বল? 10-11, তাই তো? 10-11 ইন্ডেক্স কত ছিল দেখ, দেখে বল। 10-11 ইন্ডেক্স 167। ব্যাস, এটা বলা নেই তাই বলে দিলাম। বুঝতে পারলি তাহলে? ডিভাইড বাই 167 হয়, বল কত হচ্ছে করে? হ্যাঁ, বাদ দিয়ে কর। 20,83,832 বাদ দিয়ে বল কত হচ্ছে? ঠিক করে
20 লাখ বাদ দিলে 6 লাখ হতে পারে কখন? 30 লাখ থেকে 20 লাখ 83,838 বাদ দিয়ে কত হচ্ছে? 9,16,168। দেখ এটা বেরিয়েছে কিনা। হয়ে গেল, বিল্ডিং হয়ে গেল। লাস্ট করব গোল্ড। গোল্ড কি বেরিয়েছিল আমাদের? লং টার্ম শর্ট টার্ম বলেছিলাম। শর্ট টার্ম, তাহলে লেখ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। লেখ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড। প্রথমে কি লিখবো? সেল কনসিডারেশন লেখ। প্রথমে লেখ সেল কনসিডারেশন কত টাকা? 15 লাখ, তাই তো? তাহলে বল গোল্ড বেচে কত টাকা পেয়েছিস? 15 লাখ টাকা। এর থেকে মাইনাস করবে কি? শুধুমাত্র দেখ ইন্ডেক্স কখন হয়? লং টার্মে। শর্ট টার্মে তো ইন্ডেক্স হবে না। শর্ট টার্মে শুধু কস্ট অফ অ্যাকুইজিশন হবে, শুধু কস্ট অফ অ্যাকুইজিশন হবে। কত বল? গোল্ড কিনেছিলি কত টাকা দিয়ে? 5 লাখ। 15 লাখ থেকে 5 লাখ বাদ দিলে কত হচ্ছে? 10 লাখ। টোটাল করে দে, অঙ্ক শেষ। 19,16,168 যেটা বেরোলো তাকে বলে ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন। যেটা বেরোলো তাকে বলে ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন। তাহলে তুই বুঝতে পারলি এই দুটো অঙ্ক, এই যে দুটো অঙ্ক কটা করালাম দেখ এখানে, ক্যাপিটাল গেইনের কটা করলাম এখানে। এই অঙ্কটা কি ছিল? বিল্ডিং আর গোল্ড ছিল। জেনারেল এই অঙ্কটা, এইটুকু অঙ্ক করার জন্য কত নাম্বার দিয়েছিল? এইটুকু অঙ্ক করতে 7 মার্কস দিয়েছিল। 7 মার্কস এইটুকু করার জন্য 7 মার্কস দিয়েছিল। ঠিক আছে তো? করিয়ে দিলাম। কত নম্বর অঙ্কটা করাচ্ছি? 18 নম্বর অঙ্কটা, ঠিক আছে? কোশ্চেনটা কি বলছে? শুভম ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। 23-24 এর ডেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে তো? গোল্ড প্রথমে বলছে গোল্ড 236। প্রথমে বলছে গোল্ড, ঠিক আছে তো? গোল্ড গোল্ড একটা অ্যাসেট দিয়েছে, আর একটা বলছে রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি অ্যাট কলকাতা। তো প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম থিওরিগুলো। গোল্ডের প্রিয় হোল্ডিং পিরিয়ড কতদিন হয়? 3 বছর। 3 বছর ক্রস করে গেলে লং টার্ম, ঠিক আছে? আর 3 বছরের মধ্যে হলে শর্ট টার্ম। আর রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি ছিল 2 বছর। 2 বছর ক্রস করলে লং টার্ম, 2 বছরের মধ্যে হলে শর্ট টার্ম। তো এখানে গোল্ড 21 সালে কিনেছিস। এখানে গোল্ড বলেছে গোল্ড 21 সালে কেনা হয়েছে, কিনে 23-এ বেচেছে। এটা তো বোঝাই যাচ্ছে এটা শর্ট টার্ম হবে, কারণ গোল্ডের মেয়াদ 3 বছর। আর হাউস 14-তে কিনে 22-এ বেচেছিস, তো এটা কি হবে? এটা লং টার্ম হবে। তো এবার অঙ্কটা করতে করতে বাকিটা বোঝা যায়। প্রথমে লেখ, যে অঙ্কটা স্টার্ট করতে প্রথমে লিখতে হয় কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কার করছিস? অফ শুভম। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, কত? 2024-25। 24-25, ঠিক আছে? এবার রুপিসে দুটো ঘর কর, একটা পার্টিকুলার, ঠিক আছে? রুপিস, ঠিক আছে তো? তো দেখ প্রথমে কি লিখবো? প্রথমটা তো কোশ্চেন পড়ে বোঝা গেল। গোলটা কি ছিল? গোলটা কি বললাম? শর্ট টার্ম, তাই তো? তাহলে উপরে হেডিং দে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড। এ হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড, ঠিক আছে? অন সেল অফ গোল্ড।
ঠিক আছে, তো প্রথমে কি লিখতে হয়, সেল কনসিডারেশন, লিখ সেল কনসিডারেশন। কত টাকা গোল্ড বেচেছি, কত টাকা দিয়ে, গোল্ড বেচেছিলাম 1.5 লাখ টাকা দিয়ে, তাহলে লিখবো সেল কনসিডারেশন কত, লিখবো 1.5 লাখ টাকা। মাইনাস দিয়ে লিখতে আমি আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম বারবার করে, ইন্ডেক্স বসবে লং টার্মে, শর্ট টার্মে ইন্ডেক্স হয় না, তাহলে ইন্ডেক্সটা বাদ দিয়ে বাকিটা আগে। ঠিক আছে, কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন কত টাকা ছিল, 1 লাখ টাকা, তো 1.5 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে কত হলো, 50,000 টাকা। প্রথম বাড়িটা হয়ে গেছে, মানে প্রথমটা হয়ে গেছে, প্রথম অ্যাসেটটা। সেকেন্ড অ্যাসেট কি লিখবো, এবার পরেরটা কি লং টার্ম হচ্ছে, লেখ লং টার্ম ক্যাপিটাল গেইন on sale of residential house property। তাহলে লিখলাম এটা লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। প্রথমে কি লিখবো, সেল কনসিডারেশন, লেখ কোশ্চেন পড়ে বল কত টাকা দিয়েছিল সেল কনসিডারেশন রেসিডেন্সিয়াল হাউসে। 55,10,000 হয়ে গেল। এর থেকে মাইনাস করতে হবে, কারণ লং টার্মের ক্ষেত্রে ইন্ডেক্স কস্টের বেনিফিট পাওয়া যায়, তাই লিখবো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কি করে করতে হয় শিখিয়েছি, সবসময় লিখতে হয় প্রথমে কত টাকা দিয়ে বাড়িটা কেনা হয়েছিল। দেখ বাড়ি কেনা হয়েছিল কত টাকা দিয়ে, 10 লাখ টাকা, তাই তো। ইন্টু ওপরে বসতো যে বছর বাড়ি বেচা হয়েছে সে বছরের ইন্ডেক্স। আচ্ছা দেখি, এখানে তো ইন্ডেক্স গুলো দিয়ে দেয়নি, দেখ কোশ্চেনের মধ্যে ইন্ডেক্স দিয়ে দেয়নি, বাট পরীক্ষার হলে তো ইন্ডেক্স গুলো দিয়ে দেবে। আগে একটু কোশ্চেনটা পড়ে বুঝে নে কোন বছর বাড়ি বেচা হয়েছে, বাড়ি বেচা হয়েছে 22-23-এ, তাই তো? তাহলে আমি এখানে লিখছি 22-23-এর ইন্ডেক্স কত ছিল, 22-23-এর ইন্ডেক্স কত ছিল আমি বলছি, লিখে নে 348 ছিল, 22-23-এ ইন্ডেক্স ছিল 348। ঠিক আছে, পরীক্ষায় বলে দেবে, এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। আর বাড়িটা কেনা হয়েছিল কবে, 14-15-তে, তো 14-15 ইন্ডেক্স কত ছিল দেখ, দুশো চল্লিশ, ব্যাস হয়ে গেল। হবে কি 348/240, 348/240 করে দেখ কত বেরোচ্ছে, 14,50,000 হয়ে গেল। এবার এই বাড়িটা বেচার জন্য খরচা কত হয়, 5 লাখ টাকা, তাহলে মাইনাস দিয়ে লিখবি এক্সপেন্সেস অন সেল 5 লাখ টাকা, মাইনাস করে দেখা যাক কত বেরোচ্ছে, 55,10,00,000 মাইনাস 14,50,000 মাইনাস 5 লাখ কত হচ্ছে, 35,60,000। ঠিক আছে, এত বুঝতে বোঝা গেছে, 35,60,000। এবার কি বলেছে, লাস্ট একটা আইটেম ছিল মনে পড়ে, আগের দিন এক্সামিশন শিখেছিলাম 54 54 EC, সেই এক্সামিশন করতে হবে। এখানে বলে শুভম পারচেস আ নিউ ফ্ল্যাট, শুভম নতুন একটা ফ্ল্যাট কিনছে, কোথায়, নিউ টাউনে, কবে, 15 জানুয়ারি 2023। কত টাকা দিয়ে, 15 লাখ টাকা দিয়ে নতুন একটা ফ্ল্যাট কিনছে। এবার আমি শিখিয়েছিলাম আগের দিন একটা সেকশন বলেছিলাম, সেকশনটার নাম বলেছিলাম 54 সেকশনে বলা হয়েছিল কি করতে হবে, কি বেচতে হবে, বাড়ি বেচতে হবে। ঠিক আছে, ও বেচেছে লেখে কি বেচেছে, বাড়ি বেচেছে। 54-এ পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাড়িটাকেই বেচতে হবে, এবং বাড়ি বেচতে হয়, বাড়ি বেচে যত টাকা ক্যাপিটাল গেন হবে সেই টাকা দিয়ে নতুন আরেকটা বাড়ি কেনে, তাহলে সেকশন 54-এ ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, কত টাকা ছাড় পাওয়া যাবে, যত টাকা দিয়ে বাড়ি কিনেছে আর ক্যাপিটাল গেন হুইচ ইজ লোয়ার। তাহলে ক্যাপিটাল গেন তো বেরিয়ে গেছে 35,60,000, আর বাড়ি কিনে 15 লাখ টাকা হুইচ ইজ লোয়ার 15 লাখ, বাস এটাই এক্সেপশন।
যেটা বেরোলো এবার লেস exemption under section 54, exemption under section 54 কি লিখতে শিখিয়েছিলাম? amount of investment in new house, তুই যত টাকা ইনভেস্ট করেছিস or কি ছিল long term capital gain, whichever is lower, দুটোর মধ্যে ছোট কোনটা? 15 লাখ টাকা, ঠিক আছে? তা বাদ দিয়ে 35,60,000 থেকে 15 লাখ বাদ দিলে কত হচ্ছে? 20,60,000, তাই তো? যোগ বিয়োগ কর, 20,60,000 আর 50, 21,10,000 হচ্ছে। এটাকে বলা হয় ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন। ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেল 21,10,000। শেষ অঙ্ক, ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখ, 13 নম্বর সামটা কি বলেছে? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 মিস্টার মধুসূদন সোল্ড দ্য ফলোইং ক্যাপিটাল অ্যাসেট। কি কি বলেছে? ডিবেঞ্চার, গোল্ড আর বিল্ডিং। গোল্ডের মেয়াদ কত বছর বলেছিলাম? 3 বছর। বিল্ডিং এর 2 বছর। কিন্তু ডিবেঞ্চারের উপর কোনো ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না, ঠিক আছে? ডিবেঞ্চারের ক্ষেত্রে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায়, ইন্ডেক্সেশনের বেনিফিট ডিবেঞ্চারের ক্ষেত্রে পাওয়া যাবে, ঠিক আছে তো? ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যাবে না। নোট লেখানো আছে, আমি নোট দেখে দিচ্ছি কোথায় লেখানো আছে। ডিবেঞ্চারের উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখ তাহলে কি হবে, এমনি একটু বুঝে নেই। ডিবেঞ্চার কেনা হয়েছিল কবে? ডিবেঞ্চার কেনা হয়েছিল দেখ 8 সালে। আর ডিবেঞ্চার বেচা হচ্ছে কবে? দ্য কারেন্ট ইয়ার, মানে তার 23-24 বেচা হচ্ছে। তার মানে কি, তো দেখে তো বুঝতে পারছি লং টার্ম। তো লং টার্ম হলে নিয়মটা কি হয়? লং টার্ম হলে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায়। কিন্তু ডিবেঞ্চার হচ্ছে এমন একটা আইটেম, লং টার্ম হলো এর উপর কোনো ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। নোট লিখে নেবো, ঠিক আছে তো? গোল্ডে যেমন নর্মাল নিয়ম শিখি সেরকম করবো, আর বিল্ডিং এ যেমন নর্মাল নিয়ম শিখি সমস্ত। তারপর বলেছে কি, অ্যাজিউমিং দ্যাট বিজনেস ইনকাম, মানে বিজনেস থেকে ইনকাম হয়েছে কত? 3,47,500। আর কি হয়েছে বলছে? ডিটারমাইন হিজ ইনকাম ফর, ইনকাম বের করতে বলেছে। দেখ ইনকাম, শুধু ক্যাপিটাল গেইন করতে পারে, তোকে ইনকাম বের করতে বলেছে। তো দেখ কিভাবে করবো অঙ্কটা। প্রথমে এই অঙ্কটা করার জন্য রুপিসের দুটো দাগ কাট, লম্বা করে দুটো দাগ কাট। উপরে লেখ কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, উপরে লিখবি কম্পিউটেশন অফ, এখানে কিন্তু ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বের করতে পারেনি, এখানে ইনকাম বের করতে বলছে, মানে টোটাল ইনকাম। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার মধুসূদন, অফ মিস্টার মধুসূদন, মিস্টার মধুসূদন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, যেমন লেখা হয় লিখে দিন, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। এটা রুপিসের ঘর, এটাও রুপিসের ঘর, পার্টিকুলার্স। প্রথমে এ দিয়ে লিখবো কি, ইনকাম ফ্রম বিজনেস। দেখ ভালো করে দেখ, সবার লাস্ট লাইনে, কোশ্চেনের লাস্ট লাইনে বলে বিজনেস থেকে কত ইনকাম হয়েছে, দেখ বলে দিচ্ছি। ইনকাম ফ্রম বিজনেস যেটা বলি সেটা একদম আউটারে বসিয়ে দিলাম, 3,47,500। আর তো দিয়েছে ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন করলে শেষ। এবার লেখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে হেডিং, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে হেডিং। প্রথমে কি লিখবো? প্রথমে কি ছিল বল? ডিবেঞ্চার, তাই তো? ডিবেঞ্চার, তাহলে এই যে ডিবেঞ্চারটা পড়ে কি বুঝতে পারি? ডিবেঞ্চার কেনা হয়েছে যেই তারিখ, আর ডিবেঞ্চার বেচা যাবে অনেকদিন পর, তার জিনিসটা তো পরে লং টার্ম বোঝা যাচ্ছে, লং টার্ম তো বোঝা যাচ্ছে ডিবেঞ্চারটা পড়ে।
তোরা তো জানি ডিবেঞ্চারের মেয়াদ কি বলেছিলাম, ডিবেঞ্চার লিস্টেড কোম্পানির ডিবেঞ্চার হলে 1 বছর আর আনলিস্টেড কোম্পানি হলে 3 বছর, ঠিক আছে? তো তো ওটা লেখা ছিল ডিবেঞ্চার, কিন্তু এখানে ডিবেঞ্চার পড়ে বুঝতে পারলি কি? আরো একবার দেখে নে, ডিবেঞ্চার কেনা হয়েছে কবে? ডিবেঞ্চার কেনা হয়েছিল 8 সালে আর বেচা হচ্ছে তো 23-24, তাই তো? তাহলে তো লং টার্ম হচ্ছে। হ্যাঁ, লং টার্ম হচ্ছে। তাহলে এখানে কি লিখবি? সেল, এর মানে লং টার্ম ক্যাপিটাল গেন, মানে তোকে লিখতে হবে তো ভেঙে ভেঙে, লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ ডিবেঞ্চার। লেখ লং টার্ম ক্যাপিটাল গেন। তোকে আগের দিন শিখেছিলাম কি বলতো, ডিবেঞ্চারের মেয়াদ বলেছিলাম, মানে ডিবেঞ্চারের উপর ইন্ডেক্স হবে কি হবে না সেটা তো বলিনি। আমি আজকে কথাটা বললাম ডিবেঞ্চার তো লং টার্ম, আমি বলছি ডিবেঞ্চার লং টার্ম, কারণ ডিবেঞ্চার 8 সালে কিনে 23-24 পেয়েছি, ডিবেঞ্চার লং টার্ম। কিন্তু সব জিনিসের উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না, লং টার্ম হলেই যে ইন্ডেক্স পাওয়া যাবে এমন কথা না। সেটা হচ্ছে ডিবেঞ্চার একটা এক্সেপশন, এটা ডিবেঞ্চার হচ্ছে একটা এক্সেপশনাল কেস। ডিবেঞ্চার লং টার্ম হয়েছে, তা সত্ত্বেও এর উপর কিন্তু কোনো ইন্ডেক্স বেনিফিট পাওয়া যাবে না, এটা লতে বলা আছে। তাহলে কি লিখলাম? এটা লং টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন on sale of debentures, on sale of debentures, on sale of debentures, ঠিক আছে? তাহলে বেচা হয়েছিল কত টাকা দিয়ে বল, কোশ্চেন পড়ে বল দেখি, ডিবেঞ্চার বেচা হয়েছে কত টাকা দিয়ে? 6,48,000 টাকা দিয়ে ডিবেঞ্চারটা বেচা হয়েছে। ডিবেঞ্চার কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 1,85,000। তাহলে এটা বুঝতে পারলি ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যায় না। এটা মনে রাখিস কিন্তু, ভুলে যাস না কিন্তু। ডিবেঞ্চার যতই লং টার্ম হোক, কিন্তু লং টার্ম হলে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যায়, কিন্তু ডিবেঞ্চার হচ্ছে এক্সেপশনাল কেস, এর উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। এটা থেকে বাদ দিয়ে বল কত হচ্ছে? 4,63,000, দেখ তো। এবার কি লিখবো? এরপরে লিখ লং টার্ম, এরপরে লিখবো গোল্ড, তাই তো? লং টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ, অন সেল অফ গোল্ড। তাহলে দেখা যাক, তাহলে কি করবি বল? গোল্ড বেচে কত টাকা পেয়েছিস? গোল্ড বেচে কত টাকা পাওয়া গেছে বল? 18, কত দেখ তো, গোল্ড বেচে কত টাকা পাওয়া গেছে? 18,22,000, ঠিক আছে? এখানে তো আমাদের লেখার অত জায়গা নেই, আমি এইভাবে করছি, কারণ আমরা যখন আগের অঙ্কগুলো করেছিলাম কি লিখেছিলাম বলতে, সেল কনসিডারেশন। এটা হলো সেল কনসিডারেশন, মাইনাস কি করেছিলাম, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তাই তো? বল গোল্ড কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 8,42,400। গোল্ড কেনা হয়েছিল 8,42,400 টাকা, কিন্তু ওপরে যে বছর বিক্রি হচ্ছে সে বছরের ইন্ডেক্স কত? আগের অঙ্কটাই করলাম, 348। 348, আগের অঙ্কটাই ছিল 348। যে বছর বিক্রি হচ্ছে সেই বছরের ইন্ডেক্স 348, ডিভাইডেড বাই যে বছর কেনা হয়েছিল। কোন বছর কেনা হয়েছিল দেখ, দেখা যাক কোন বছর কেনা হয়েছিল। গোল্ড কোন বছর কেনা হয়েছিল? 6, মানে 6/7। তো 6/7-এর ইন্ডেক্স কত ছিল? 6/7-এর ইন্ডেক্স কত ছিল দেখ, কথা বলে দেখ, 6/7-এর ইন্ডেক্স কত ছিল? 122। 6/7 ইন্ডেক্স ছিল 122। পরীক্ষায় বলে দেবে, এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, এগুলো বলে দেবে, ঠিক আছে? ইন্ডেক্স বলে দেবে 122। তো করে দেখ কত বেরোচ্ছে। আচ্ছা, আমি করে দেখাচ্ছি। 8,42,400 ইন্টু 348 ডিভাইডেড বাই 122, তাহলে কত হচ্ছে? এখানে করে দেখাচ্ছি 18,22,000 মাইনাস 24,911 18,22,000 24,911 কত বেরোচ্ছে? মাইনাসে বেরোচ্ছে, দেখ দেখ তোরা করে দেখ, মাইনাসে বেরোচ্ছে। তো মাইনাসে বেরোচ্ছে, দেখ এখানে কোশ্চেনে কি লিখেছিলাম, এখানে যখন কোশ্চেন লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড, তাহলে ওটা তো গেইন লেখা উচিত না, তাহলে কি লেখা উচিত? লং টার্ম ক্যাপিটাল লস হবে, ঘরটায় গেইনটা কেটে লস করলো। লং টার্ম ক্যাপিটাল লস অন সেল অফ গোল্ড কত বেরোলো? মাইনাস, এখানে লিখো মাইনাস 5,80,911। বুঝা গেল তো? এটা এটা বোঝা যায় তো? লাস্ট পয়েন্ট করো, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। সেটা কি লাস্টেরটা?
লং টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম capital gain, long term capital gain on sale of building, on sale of building. এটা কি করে করবি বল? বিল্ডিং বেচে কত টাকা পেয়েছিস? 25,11,900। 25,11,900। এখানে লিখলাম 25,11,900 মাইনাস ওই একই রকম ভাবে বিল্ডিংটা কেনা হয়েছিল কত তারিখে? বিল্ডিং কেনা হয়েছিল কত তারিখে দেখতে হবে। বিল্ডিংটা কেনা হয়েছিল 9/10, 9/10, 9/10 কেনা হয়েছিল। তাহলে তো লং টার্ম হচ্ছে। 9/10 ইন্ডেক্স কত ছিল বল? বিল্ডিং এর ভ্যালুটা বলতে কত ছিল? বিল্ডিং এর ভ্যালুটা বলতে কত ছিল? মানে কিনেছিলাম কত টাকা দিয়ে? 9 লাখ টাকা ইন্টু যে বছর বিক্রি হয়েছে সে বছর ইন্ডেক্স 348 ডিভাইডেড বাই 148। 9 লাখ ইন্টু 348 ডিভাইড বাই 148, 21,16,216। আর বিক্রি হয়েছিল 25,11,900 দিয়ে। মাইনাস করে কত বেরোচ্ছে? 3,95,682। 3,95,682 যোগ বিয়োগ করবে 4,63,000 মাইনাস 5,80,911, ঠিক আছে, প্লাস 3,95,684 কত হচ্ছে? 2,77,773। 2,77,773। এটার সাথে আগে কত ছিল? 3,47,500। কত হচ্ছে? 6,25,273। এটা হচ্ছে, এটাকে বলা হয় ইনকাম, মানে টোটাল ইনকাম। এটাই টোটাল ইনকাম, এটা হচ্ছে টোটাল ইনকাম, এটাই হচ্ছে তোর টোটাল ইনকাম। ঠিক আছে, বুঝতে পারলে না? এবার দেখ, এই অঙ্কটা একটু কেমন লাগলো না? এইভাবে করলি বলে, কারণ আগের অঙ্কগুলো লিখে লিখে করছিলি। যদি মনে হয় যে না আমি আরো একটু লিখে লিখে করবো, তাহলে তুই কিভাবে করতে পারতি? অঙ্কটা তো এমনি বুঝে গেছিস, অঙ্কটা তো বুঝতে পেরেছিস। যদি লিখতি তাহলে কিভাবে করতি? তুই জাস্ট দেখিয়ে দিচ্ছি অঙ্কটা করছি না। শুনে নে, রুপিসের 3টে ঘর করলেই হয়ে যাবে। রুপিসের 3টে ঘর করলেই হয়ে যাবে। প্রথমটা কত পেয়েছিল বল? এ কত করেছিল অঙ্ক? 3,47,500 দেখাচ্ছে, 3,47,500 করে দিয়েছিল। কি রে? আর বি তো ইনকাম ও ক্যাপিটাল গেনের হেড দিলি। প্রথম হেডটার নাম কি ছিল? সাপোজ ডিবেঞ্চার, ছিল ডিবেঞ্চার। তোর ওখানে লেখা ছিল লং টার্ম সেল অফ, বল কি লেখা আছে? লং টার্ম সেল অফ ডিবেঞ্চার। তুই অত বড় কথা লিখতে না চাইলেও নাও লিখতে পারিস, শুধু ডিবেঞ্চার লিখলি। কি লিখবি তখন? সেল কনসিডারেশন যে টাকাটা বলেছিল এই ঘরে লিখবি, মাইনাস কোয়া, কস্ট অফ অ্যাকুইজিশন লিখলি, বাদ দিয়ে যেটা হলো সেটা এই ঘরে লিখবি। ঠিক আছে, তারপর কি ছিল? গোল্ড ছিল, তাই তো? গোল্ড সেল কনসিডারেশন মাইনাস আই কোয়া, বাদ দিয়ে ঘরে লিখবি। বুঝতে পারছিস তো? এইভাবে করা যায়। আগেরটা যদি খুব বুঝতে অসুবিধা হয়, মানে ওটা করলে, তাহলে এইভাবে তুই করে দিতে পারিস, যে কোনো একবার করলেই হলো। ওটা যেহেতু এতগুলো অঙ্ক হয়ে গেছে তাই এইভাবে করাটা। বুঝতে পারলি অঙ্কটা? করে দিলাম। আচ্ছা, নোট লিখতে হবে না? নোট তো লেখা হয়নি। নোট লেখ, বলছি লেখ। ইন কেস অফ ট্রান্সফার অফ ডিবেঞ্চার লেখ, নোট লিখবি অঙ্কের শেষে। ইন কেস অফ ট্রান্সফার অফ ডিবেঞ্চার, ইন কেস অফ ট্রান্সফার অফ ডিবেঞ্চার্স। আর এই ডিবেঞ্চারটা এখানে কি ছিল? লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এলটিসিএ লিখলাম। এলটিসিএ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, কারণ ডিবেঞ্চার কি ছিল? লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে তো? কমা দিয়ে লিখবি বেনিফিট অফ ইন্ডেক্সেশন,
কমা দিয়ে লিখবে বেনিফিট অফ ইন্ডেক্সেশন ইজ নট অ্যাভেলেবল। বুঝতে পারলি? ইজ নট অ্যাভেলেবল। বোঝা গেল? তাহলে যতই ডিবেঞ্চারটা লং টার্ম হোক এর ওপর কখনোই ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায়, ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যায়। এই নোটটা লিখে দিতে হবে। বোঝা গেল তো? অঙ্কটা শেষ হয়েছে। বুঝলেন এটা? এবার আমি কোশ্চেনটা আরো একবার দেখি, কোশ্চেনটা আর কিছু বলেছিল। দেখ, অ্যাসেট গুলোর নাম বলেছিল, সেল কাজে নিলাম, কষ্ট হয়েছে মানে কিনতে কত লেগেছিল বললাম, ডেটা বাকি সব বললাম। কিন্তু এই ঘরটা করেছি, ফেয়ার মার্কেট গুলো নিয়েছি এখন। ফেয়ার মার্কেট তুমি শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। এই ফেয়ার মার্কেট গুলো কখন কাজে লাগতো? যদি 1/4/2001 আগে কোনো অ্যাসেট পারচেস করতো, মনে আছে? 1/4/2001 আগে যদি কোনো অ্যাসেট পারচেস করতো, তাহলে যত টাকা দিয়ে অ্যাসেটটা কিনেছিল আর 1/4/2001 যে ভ্যালু উইচ এভার ইজ হায়ার, তাকে বলা হতো কস্ট অফ অ্যাকুইজিশন। বাট এই অঙ্কে দেখ তুই পারচেস গুলো কবে করেছিস, দেখ একটা 8 সালে কিনেছে, একটা 6 সালে কিনেছে, আর 9 সালে কিনেছে। তাহলে একের পরে কিনেছে কি? এর জন্য কোনো কাজে লাগে। যদি একের আগে যদি তোর একের আগে কিন্তু, তাহলে কিন্তু এইটা খুব ভাইটাল ছিল। তো পরবর্তী অনেক অঙ্ক ফেয়ার মার্কেট তো বলে দিলাম এটা, মানে এটা কেন কাজে লাগলো না সেটাই বুঝিয়ে দিই। আর কত নম্বর অঙ্কটা করাবো? দেখ 11 নম্বর অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ, কি বলছে? বলছে মিস্টার আর পারচেস আ হাউস। মিস্টার আর একটা বাড়ি কিনে, দেখ ডেট দেখেছিস? লাস্ট যে অঙ্কটা বলছিল সেটাই আবার এখানে বলে দিয়েছি। মিস্টার আর বাড়ি কিনেছে কবে? 1998-এ। পেয়েছিস তো খুঁজে অঙ্কটা? তাহলে কবে বাড়ি কিনেছে? 2001-এর আগে না পরে? আগে। আর ফেয়ার মার্কেট ভ্যালু সেই সমস্ত অঙ্কে বলবেই যদি তোর 2001-এর আগে বাড়ি কিনলে অবশ্যই বলে দেবে ফেয়ার মার্কেট ভ্যালু। তো মিস্টার আর বাড়ি কিনেছে কবে? 12/2/1998। কত টাকা দিয়ে? 3,40,000 টাকা দিয়ে বাড়ি কিনেছে। বাড়িটার ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল বল? 1/4/2। এটা না 1/4/2 হবে না, একটু ভুল লেগেছে, 1/4/1 হবে। ঠিক আছে, 1/4/1 হবে। 1/4/1-এ কত ছিল? 5,00,000 টাকা। ঠিক আছে, 1/4/1-এ কত বলেছিল? 5,00,000 টাকা। তাহলে আমি কি শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম 2001-এর আগে যদি বাড়ি কেনা হয় তাহলে দেখতে হবে 2001-এর আগে যে বাড়ি কিনেছিল 1998-এ কত টাকা দিয়ে কিনেছিল? 3,40,000। আর 2001-এ ভ্যালু কত? 5,00,000। দুটোর মধ্যে বড় কোনটা? 5,00,000। 5,00,000 বলা হবে কস্ট অফ অ্যাকুইজিশন। ঠিক আছে? বলছে 5/2/24-এ মানে 98 সালে বাড়িটা কিনে 24 সালে বাড়িটা বেচে দিচ্ছে 20,00,000 টাকা দিয়ে। ঠিক আছে? ব্রোকারেজ হচ্ছে 2%। এত সিম্পল একটা অঙ্ক দিয়েছে, কিছু নেই, নর্মাল অঙ্ক দিয়েছে। তো অঙ্কটা আরম্ভ করা যাবে। কর, আরম্ভ কর। ওপরে তো লেখালেখি জানিস, লেখা তো আর কোনো ব্যাপার নেই। কি লিখতে হয়? কম্পিটিশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন অফ যার বিজনেস করছিস, মানে যার ক্যাপিটাল গেইনটা করছিস তার নাম লিখবি। ঠিক আছে? ফর দ্য হ্যাসবেন্ড দিয়া 24-25। তাহলে লিখ কম্পিটিশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন অফ, কি নাম ছিল? আর, তাই তো? অফ মিস্টার আর, অফ মিস্টার আর ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত? 2024-25। ঠিক আছে, তো আরম্ভ কর। প্রথমে কি লিখবো? সেল কনসিডারেশন। ঠিক আছে, তো এইমাত্র বললাম, বল। বাড়ি বাড়ি বেচে কত টাকা পাচ্ছিলাম? 20,00,000 টাকা, তাই তো? 20,00,000 টাকা হয়ে গেল। এর থেকে লিখবো লেস, লেখ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। এই অঙ্কগুলো দেখছি অনেক মানে অঙ্কের নাম্বার 10 নাম্বার দিলে অঙ্ক অনেক ছোট হয়। এই অঙ্ক অনেক ছোট হয়, বড় হয় না। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তাহলে কি লিখবি, কিভাবে লিখবি? মানে কি বলেছিলাম আগের দিন আমি? 3,40,000 আর 5,00,000, হুইচ এভার ইজ হায়ার। এরকম লিখবি কস্ট অফ, এরকম লিখে 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 করলে, লিখে লিখে করলে কি মনে থাকবে? ওটা লিখে রাখবে। কস্ট অফ পারচেস, কস্ট অফ পারচেস। ডেটটা কবে বলেছিল বল? কস্ট অফ পারচেসের ডেট কোশ্চেনটা পড়ে বল। 12/2/1998। কত টাকা ছিল রুপিস? 3,40,000 or fair market value
1/4/2001 রুপিস কত বলে? 5 লাখ টাকা। হুইচ এভার ইজ হায়ার? হুইচ এভার ইজ হায়ার? তোদের মধ্যে বড় কোনটা? 5 লাখ, তাই তো? 5 লাখ ইন্টু ওপরে যে বছর বাড়ি বেচছে সে বছর ইন্ডেক্স 348, তো ডিভাইডেড বাই কত হবে? যে বছর কিনেছিলাম তো 1990 ইন্ডেক্স ধরবো না, ধরতে হবে 99 ইন্ডেক্স তো ছিল না, তুই ধরবি কোনটা? 2001, 100 ধরতে হবে। কর 5 লাখ ইন্টু 348 100 করতে কত হচ্ছে? 17,40,000। আর কি ছিল? ব্রোকারেজ ছিল, মাইনাস করবো, ব্যাস অঙ্কটা শেষ। 2% ছিল ব্রোকারেজ, 20 লাখের 2% করলে হবে হচ্ছে তোর 40,000। তো হচ্ছে আচ্ছা 2,20,000, তাই তো? যেটা বেরোলো তাকে বলে ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন বা ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। শেষ হয়ে গেল।